আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথর মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রতিহিংসার পরিবর্তে ঐক্য ও সহনশীলতা রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় সরকার। প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চাইলেন নেতা কর্মী সহ সবার। ধর্ম বর্ণকে টার্গেট না করে সবার নিরাপত্তা দিতে ভারতের প্রতি আহ্বান জামায়াত আমিরের। সংস্কার বাস্তবায়নে ছলচাতুরি করছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের। ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ এর গুলিতে নিহত 2 যুবক, বিজিবির কাছে লাশ হস্তান্তর। গাজীপুরে একই পরিবারের 5 জনকে হত্যার ঘটনায় আটক 2। হাম ও উপসর্গে 24 ঘন্টায় 9 শিশুর মৃত্যু। ইপিআই কার্যক্রমের টিকার আওতা 95% আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সুনামগঞ্জের হাওরের পানি নামলেও বাড়ছে কৃষকদের ঋণের বোঝা। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে না পারায় দিন কাটছে অনিশ্চয়তায়। এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শপথ অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতারা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জনসমুদ্র। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নির্বাচনী ইশতেহারের প্রতি আস্থা রেখে দেশবাসী ধানের শীষকে বিজয়ী করেছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সময় এসেছে জনগণের কাছে দেয়া ওয়াদা বাস্তবায়নের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি ও সহযোগী 3 সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় প্রতিহিংসার পরিবর্তে জাতীয় স্বার্থে ঐক্য ও সহনশীলতা রাজনীতি প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার উপর অনেকাংশে সরকারের সফলতা নির্ভর করছে বলে জানান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপি সহ 3 অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও মহানগর নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী মতবিনিময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সারা দেশের জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী দলের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে বলেন, যে কোনো মূল্যে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই, যেই দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। নিরাপদ, বাসযোগ্য, আত্মনির্ভরশীল দেশ গড়ার কথা পুনরুল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিএনপি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও সব মত পথকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নিতে চায় তার সরকার। আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এ সময় দেশ পরিচালনায় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সরকার গঠনের 2.5 মাসের মাথায় তৃণমূল নেতাদের নিয়ে এই বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন মাঠ পর্যায়ের নেতারা। এদিকে সভাস্থলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় জমান। নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ফেসবুক পোস্টে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী
অপরিহার্য। বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে অনুকূল পরিবেশে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম। আইন শৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ত বলে উল্লেখ করেন তারেক রহমান। দলমত ও ধর্ম নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 7 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার বাস্তবায়নের প্রশ্নে বিএনপি ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। রাজধানীর একটি হোটেলে তিনি এই কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। এক সপ্তাহ পর জাপান থেকে দেশে ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 7 দিনের সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন তিনি। সফরে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার নানা বিষয় তুলে ধরেন বিরোধী দলীয় এই নেতা। বাংলাদেশ এবং জাপান দুটি দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নকে আরও কিভাবে বেশি নিশ্চিত করতে পারি, এগুলাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির গাজীপুরের একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার দ্রুত বিচার দাবি করেন। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গলা কাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। সম্প্রতি বিধানসভা নির্বাচন কেন্দ্র করে বিশেষ কোনো ধর্ম বা দলকে টার্গেট করে অত্যাচার না চালাতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, সব ধর্মের সমান নিরাপত্তা, সীমান্ত হত্যা সহ পুশিন পর্যালোচনা করছে জামায়াত। ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। এদিকে রাজধানীর একটি হোটেলে সংস্কার প্রক্রিয়া অচল অবস্থা ও করণীয় বিষয়ক সংলাপে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়নের প্রশ্নে বিএনপি ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। তারা বলতেছে জুলাই সনদ করবে বা সংস্কার করবে বা অধ্যাদেশ যেগুলো ল্যাপস হয়েছে সেগুলো তারা নিয়ে আসবে, কিন্তু কবে নিয়ে আসবে, কিভাবে আনবে, কতদিনে হবে, এটা আমরা ক্লিয়ার না। প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় জনগণ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 18 ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার কসবার ধ্বজনগর সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে নিহত 2 বাংলাদেশের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শনিবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে 2 দেশের সীমান্তরক্ষী ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহত মুরসালিন ও নবীর হোসেনের মরদেহ ফেরত দেয় তারা। বিজিবি জানায়, শুক্রবার রাতে কসবা উপজেলার প্রায় 15 জন বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফ এর 49 ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের উপর গুলি ছুড়ে। এ সময় মুরসালিন ও নবীর হোসেনকে উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গৃহকর্তা ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। অভিযোগ, তিনি তার 3 সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন। ফোরকান পেশায় প্রাইভেট কার চালক। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। একটি মর্মান্তিক ঘটনা দিয়ে শুরু হলো শনিবার সকাল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের একটি বাড়িতে 5 জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। 3টা বাচ্চা একদিকে
আর ছোট বাচ্চারা মাদক দ্রব্য যে কোনো নেশা জাতীয় জিনিস খাওয়াই মারছে, আর বড় মায়েরারে অনেকগুলো কূপ দেয়, কূপ দেওয়ার কারণে মারা যায়। আর মেজুটারও কূপ দেওয়া হয়। আর যে খেলাটা এটা একটা খাড়ি ছিল, ওকে কূপ দিয়ে মারা হয়। আর যে মহিলারা ছিল, যেটা দেখতে পারলাম, 2 হাত এইভাবে বাঁধছে, বাঁধার পরে মুখে টিস্যু দিচ্ছে, টিস্যু দেওয়ার পরে খরচুর দেওয়া হয়েছে, তারপরে ওকে যখন করে মারা হয়। গেটটা খুলে দেখি যে আমার 3 ভাই বেটি মানে মারছে, আমার ছোট ভাইরে মারছে, পাশের রুমে আসলে আমার ছোট বোন, তাকে মেরে ফেলানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের কারণে গৃহকর্তা ফোরকান মিয়া 3 সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। হত্যার পর বিষয়টি ফোরকান নিজেই ফোন দিয়ে শ্বশুরবাড়িতে জানায়। তাদের বাড়ি গোপালগঞ্জ সদরে। তারা কাপাসিয়ায় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তো ঘটনা আমরা যখন জানতে পারি, তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং 3 সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট 5 জনের মরদেহ পেয়েছি। হত্যাকাণ্ডের শিকার 3 শিশু ঘরের মেঝেতে, শ্যালকের মরদেহ খাটের উপরে এবং নারীকে হত্যার পর তার লাশ জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়। হত্যাকাণ্ডের সময় নিহতদের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার ঘটনাও ঘটে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। দেশে হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা 350 ছাড়ালো। হামের বিশেষ টিকা কর্মসূচি চালু হলেও এখন পর্যন্ত শহরে 30 থেকে 40 এবং গ্রামে প্রায় 15% শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। এই অবস্থায় নিয়মিত ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকার আওতা 95% উন্নীত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে বিগত সময়ে টিকার সংকট এবং হামের প্রকোপে প্রাণহানি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী। বিস্তারিত তহিদুর রহমান তুহির রিপোর্টে। হামাতঙ্ক মানুষের চোখে মুখে প্রতিদিন আসছে শিশু মৃত্যুর খবর। হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। 24 ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও 9 জনের। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 769 জন। শনিবার হামের প্রাদুর্ভাব ও উত্তরণের উপায় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। আমাদের ইমিউনিটি গ্যাপ ছিল, আমাদের নিউট্রিশনের সমস্যা ছিল, ম্যালনিউট্রিশনের কথা আমরা বলছি, ভিটামিন এ ডেফিসিয়েন্সির প্রসঙ্গগুলো আসছে। আমরা জানি যে মায়ের ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ অ্যান্টিবডি অফ মেজলস দিয়ে কিন্তু বাচ্চাগুলি প্রোটেক্টেড থাকে। সেই জন্য হামের টিকা 9 মাস থেকে শুরু হয়, কিন্তু 24 দিনের বাচ্চা যখন পাই তখন আমরা কিন্তু আসলে খুবই আতঙ্কিত হয়ে যাই। এ পরিস্থিতিতে স্কুলে বিশেষ টিকা ক্যাম্প ও নিয়মিত ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকার আওতা 95% উন্নীত করার পরামর্শ বিশেষজ্ঞদের। 6 মাস থেকে 5 বছরের নিচে শিশু যারা আছে সবার যাতে আমরা টিকা পাওয়া নিশ্চিত করি। হামের পরীক্ষা সহজ করতে বিভাগীয় পর্যায়ে ল্যাব চালুর পরামর্শ চিকিৎসকদের। আর টিকা কার্যক্রম নিশ্চিতে দেশেই ভ্যাকসিন তৈরির দাবি গবেষকদের। এই ল্যাবরেটরিটা ডব্লিউএইচও প্রিকোয়ালিফাইড এখনো হয়নি। এটা যত তাড়াতাড়ি ডব্লিউএইচও প্রিকোয়ালিফাইড হতে পারবে, তত তাড়াতাড়ি আমাদের দেশের যে ম্যানুফ্যাকচারার যেটা ভ্যাকসিন তৈরি করতেছে, বাইরে কিনতে হবে না, এখান থেকে আমরা কিনতে পারবো। বৈঠকে অংশ নিয়ে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, বিশেষ কমিটির পরামর্শ নিয়ে হাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। আমরা চাচ্ছি যে জিনিসগুলো এই আনার্ট করার জন্য যে তদন্তে উঠে আসবে, দেখবেন আমাদের কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম। ধন্যবাদ সবাইকে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। সুনামগঞ্জের হাওরের পানি যত কমছে ততই বাড়ছে কৃষকদের ঋণের বোঝা। কাঙ্ক্ষিত ফসল আবাদ করে ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। ধানের উপর টাকা এনে কিংবা বিভিন্ন সংস্থা থেকে নেওয়া কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবেন সেই সামর্থ্য বা সম্বল নেই তাঁদের। সুনামগঞ্জ থেকে এহসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। বছরের পর বছর ফসল আবাদ করলেও ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি সুনামগঞ্জের হাওরের কৃষকদের। মোটা সুদে ঋণ নিয়ে ফসল আবাদ করে পথে বসার মতন অবস্থা অনেক কৃষক পরিবারের। যখন মানুষের টাকা আনছি তো দিতে আসলাম, যদি তারিখের পরে দিতে দেওয়া লাগে। ওই যে 2টা কিস্তি 50,000 টাকা তুললে আমি 2টা কিস্তি দিয়েছি না, একটা কিস্তি বাড়িতে নিছে আর একটা কিস্তি আমি বৃষ্টির মাঝে বীজ জেনে দিয়েছি। বিভিন্ন আর্থিক সংস্থা থেকে
চড়া সুদে ঋণ নিয়ে চরম বিপাকে পড়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার দেখারহাওর এলাকার কিষাণীরা। 5 কেজি জমিন করছি তো পানি নিচে গা, মানে আমি কিভাবে কিস্তি দিমু? আজকে কিস্তির অফিসার আয়া গেছে, আমি কিস্তি দিতে পারছি না, কইছে আরো 15 তারিখ দিতাম, মানে আমি কিভাবে দিমু? ঋণ তো মানুষের দিত না আমরারে, মানে দান নাই কোনটা নাই, আমি কি কইরা কিস্তি দিমু? আর বাচ্চারা কেমনে ফালমু? ঋণ করে ফসল আবাদ করে মোটা অঙ্কের ঋণের জালে জড়িয়ে পড়ছে হাওরের কৃষকরা। ঋণ পরিশোধ করতে পুনরায় আবারও ঋণ তুলতে হচ্ছে, এতে বছরে বছরে বাড়ছে ঋণের বোঝা। আমরা তো নিজের ক্ষেত করি না, মালিকের ক্ষেত করি। তো মালিকের ক্ষেতটা করে আমরা সুকো আনি আর টাকা দিয়ে আনি, আমরা মালিকের টাকাটা আগে দেওয়া লাগে, আর সুকো যা আনি এখন আমরা ধানটা আমরা দিতে হইব। এগুলো ধান নষ্ট হোক ফাইনে হোক এটা তাই মানবো না, আমরা ধানটা দিতে হইব। এই কৃষকের মতন আরও এই গ্রাম সহ আরও আশপাশে যারা কৃষক যারা রয়েছেন তাদের অবস্থা একই। এখানে তারা অন্যের জমিতে ফসল আবাদ করেন, সেক্ষেত্রে তারা যেহেতু তাদের কাছে নগদ অর্থ নেই, তাই তারা ঋণ কিংবা বিভিন্ন সংস্থা থেকে কিস্তি তুলে এই ফসলি জমিগুলোতে আবাদ করেন। তবে এবারের বৃষ্টির পানিতে যেহেতু তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাই সব কিছু মিলিয়ে এখন দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের চোখে মুখে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে দাফন করা হয়েছে। এর আগে সকাল 9:10 দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছানো হয়। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর পুলিশ নিশ্চিত করে সহপাঠী লিমন সহ বৃষ্টি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। একটি স্বপ্নের নাম ছিল বৃষ্টি। যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য, অথচ দেশে ফিরল তার নিথর দেহ। মাত্র 27 বছর বয়সে বৃষ্টি ছিলেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডার মেধাবী পিএইচডি শিক্ষার্থী। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা করা এই তরুণীর স্বপ্ন ছিল দেশ ও পরিবারকে নিয়ে, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক নির্মম হত্যাকাণ্ডে। বাংলাদেশ সময় সকাল 9টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার মরদেহবাহী বিমান। সকাল 10টার দিকে কার্গো ভিলেজ এলাকা থেকে যখন অ্যাম্বুলেন্সটি বেরিয়ে আসে, তখন সেখানে উপস্থিত স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। মা বাবার আহাজারি আর স্বজনদের নিথর দৃষ্টি জানান দিচ্ছিল এক অপূরণীয় শূন্যতার কথা। আমি সবার কাছে দোয়া চাই, আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। গত 16 এপ্রিল আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন সহ নিখোঁজ হওয়ার পর পুলিশ নিশ্চিত করে তারা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বৃষ্টির মরদেহ নেওয়া হয় মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামে। সেখানেই বাদ আসর জানাজার নামাজ শেষে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় বৃষ্টির মরদেহ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় নেতাসহ লাখো ভক্ত অনুরাগীর সামনে রাজ্যপাল আর.এন. রবির কাছে শপথ পড়েন শুভেন্দু ও তার মন্ত্রিসভার সদস্যরা। শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ্যের নতুন মন্ত্রীরা বলেন, 21টি রাজ্যে বিজেপি সরকারের সফলতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো বাংলা বধ করল ভারতীয় জনতা পার্টি বিজেপি।
টানা 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির কাছ থেকে পশ্চিমবঙ্গের মসনদ ছিনিয়ে নিল গেরুয়া দলটি। শনিবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা ও একসময় মমতার ডান হাত হিসেবে খ্যাত শুভেন্দু অধিকারী। শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। এরপর রাজ্যপালের কাছ থেকে একে একে শপথ পড়েন শুভেন্দুর মন্ত্রিসভার সদস্যরা। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। অনুষ্ঠানটিতে রাখা হয়েছিল শতভাগ বাঙালিয়ানার ছাপ। দেবী দুর্গার আরাধনার ছবিতে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। অতিথিদের পরনে ছিল ধুতি পাঞ্জাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু নিজেও পরেছিলেন গেরুয়া পাঞ্জাবি। ময়দানে ছিল শতাধিক মিষ্টি ও ঝালমুড়ি সহ নানা বাঙালি খাবারের স্টল। লোক সংস্কৃতির নিদর্শন ও রবীন্দ্রসঙ্গীতের আয়োজনও মন কাড়ে অনেকের। শপথের পাশাপাশি অনুষ্ঠানটি যেন ছিল বাঙালির পরম বন্ধু রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানোরও উপলক্ষ। এবং সেই সঙ্গে আছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু। শপথ শুরুর আগেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিণত হয় জনসমুদ্রে। ঐতিহাসিক ক্ষণটির সাক্ষী হতে এসেছিলেন অভিনেতা, শিক্ষক, ব্যবসায়ী, সন্ন্যাসী ও নানা শ্রেণী পেশার প্রতিনিধি সহ লক্ষাধিক মানুষ। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। পশ্চিমবঙ্গে বিজেপিকে নিরঙ্কুশ সমর্থন দেয়ায় জনতাকে মাটিতে লুটিয়ে প্রণাম জানান নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড ময়দান ও আশপাশের এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রযুক্তি ও সম্প্রচার বিষয়ক ICB এক্সপো 2026-এর পর্দা নামল। মেলার সমাপনী অধিবেশনে কোয়াব বলছে, সম্প্রচার মাধ্যমকে বাঁচিয়ে রাখতে হলে পাইরেসি বন্ধ করতে হবে। তা না হলে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে গোটা গণমাধ্যম সেক্টর। সম্প্রচার মাধ্যমকে বিশাল শিল্প উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতকে এগিয়ে নিতে নতুন নীতিমালা প্রণয়ন করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শেষ হলো কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত 3 দিনব্যাপী প্রযুক্তি, সংযোগ ও সম্ভাবনার আন্তর্জাতিক আয়োজন দ্বিতীয় ICBC এক্সপো 2026। মেলায় সমাপনী অনুষ্ঠানে কেবল অপারেটরদের নেতারা বলেন, অসাধু পাইরেসি ব্যবসায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে যারা ইন্টারনেটের মাধ্যমে, আমরা যে চ্যানেল, দেশি বিদেশি চ্যানেলগুলো চালাই, সব চ্যানেলগুলো পাইরেসির মাধ্যমে যাওয়া হচ্ছে। যদি এই পাইরেসি বন্ধ না হয় তাহলে ডিজিটাইজেশন কখনোই আমরা বাস্তবায়ন করতে পারবো না। স্যাটেলাইট টেলিভিশন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামীতে কোয়াব ও অ্যাটকো একসঙ্গে কাজ করার কথা বললেন টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা আব্দুস সালাম। ডিজিটাইজেশন ছাড়া এবং প্রতিটা চ্যানেল যদি পে চ্যানেল না হয় তাহলে কিন্তু তারা এক্সিস্ট করতে পারবে না। প্রশিক্ষণ ও প্রণোদনা দিয়ে সম্প্রচার এবং গণমাধ্যম খাতকে আরও এগিয়ে নেওয়ার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী। সারা দেশব্যাপী আপনাদের যে বিশাল কর্মযজ্ঞ রয়েছে তা জনগণের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই আপনাদের আধুনিক প্রযুক্তি ও পলিসিগত সহায়তা দিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু সরকারের।
এ সময় মন্ত্রী কোয়াবকে সরকারের নীতিমালা মেনে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করারও আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা ৩১৫A1-এর ৩১তম ২ দিনব্যাপী বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত কনভেনশনের সমাপনী দিনে ক্লাব প্রতিনিধিদের ভোটে ২০২৬-২৭ বর্ষের জন্য জেলা গভর্নর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন লিরা গ্রুপের চেয়ারপারসন লায়ন নওজাত সারওয়াত ইসলাম। এ সময় লিরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KM আলমগীর, GM মীর মোশফেকুস সালেহিন, ব্র্যান্ড ম্যানেজার আরিফুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন জুলহাস উপস্থিত ছিলেন। এ পর্বের শুরুতেই খেলার খবর। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও পাকিস্তান সমান তালে লড়াই করেছে। তবু ২৩৪ রানে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে আছে সফরকারীরা। আগের দিনে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে খেলতে ৪১৩ রানে অল আউট হয় টাইগাররা। জবাবে ১ উইকেটে ১৭৯ রানের পুঁজি পায় পাকিস্তান। পরাগ আরমানের রিপোর্ট। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ভালো শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে আধিপত্য দেখিয়েছে পাকিস্তান। ছন্নছাড়া বোলিংয়ে দিন শেষে ১ উইকেটের বেশি তুলে নিতে পারেনি টাইগাররা। মাঠের লড়াইয়ে দুদলই ছিল সমানে সমান। বাংলাদেশের ৪১৩ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ধীর গতিতে খেলতে থাকেন আজান আওয়াইজ এবং ইমামুল হক। টাইগার পেসার তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন সুযোগ তৈরি করলেও কাজে লাগেনি। জুটিতে ১০৬ রান যোগের পর বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরার আগে ৭২ বলে ৪৫ রান করেন ইমামুল হক। বাকি সময় আর কোনো বিপদ ঘটতে দেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। ৮৫ রান নিয়ে আজরান এবং ৩৭ রান নিয়ে আবদুল্লাহ ফজল তৃতীয় দিনে ব্যাট করবেন। এর আগে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। এক ম্যাচ আগে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম। ৩৯তম জন্মদিনে সেঞ্চুরি করে আবারও কীর্তি গড়ার সুযোগ পেয়েছিলেন ৪৮ রানে অপরাজিত থাকা এই মিডল অর্ডার। কিন্তু শাহিন শাহ আফ্রিদি কিংবা মোহাম্মদ আব্বাসের বোলিং তোপে টুপটাপ ঝরে পড়তে থাকেন সতীর্থরা। তাতে চাপে পড়ে যান মুশফিক। তাড়াহুড়ো করতে গিয়ে ৭১ রানের পুঁজিতে আউট হন তিনি। দলের সংগ্রহ তখন ৮ উইকেটে ৩৮০ রান। তবু বাংলাদেশ যে ৪১৩ রানের পুঁজি পায় সেটি তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংসে। পরাগ আরমান, এটিএন বাংলা। আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে জয়ে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে রহমতগঞ্জকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে ৫ম স্থানে উঠে এলো সাদা কালো জার্সিধারীরা। মানিকগঞ্জে গোলশূন্য প্রথমার্ধের পর খেলার ৫২ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন সৌরভ দেওয়ান। ১ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় দলটি। ৭৫ মিনিটে জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা রহিম উদ্দিন। এই জয়ে ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট বেড়ে হলো ২০। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। প্রতিহিংসার পরিবর্তে ঐক্য ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় সরকার। প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সহযোগিতা চাইলেন নেতাকর্মী সহ সবার। ধর্ম বর্ণকে টার্গেট না করে সবার নিরাপত্তা দিতে ভারতের প্রতি আহ্বান জামায়াত আমিরের। সংস্কার বাস্তবায়নে ছলচাতুরি করছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ২ যুবক। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় আটক ২।
হাম ও উপসর্গে 24 ঘন্টায় 9 শিশুর মৃত্যু। ইপিআই কার্যক্রমের টিকার আওতা 95% আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সুনামগঞ্জের হাওরের পানি নামলেও বাড়ছে কৃষকদের ঋণের বোঝা। কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে না পারায় দিন কাটছে অনিশ্চয়তায়। এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শপথ অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতারা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জনসমুদ্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।